নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজনৈতিক দলের নেতা কর্মী আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করি, বিশ্লেষণ করি রাজনৈতিক ঘটনাবলী, নির্বাচনের ৮ মাস আগেই ধরুন আমাদের সবার সিলেবাসে ইলেকশন। কারণ পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন কার্যত একটা গণভোটের চেহারা নেবে। হ্যাঁ মমতা, না মমতা। রাজ্যটা তো খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, তা রাজ্যটা একেবারে খাদে গড়িয়ে পড়বে নাকি নতুন সূর্যোদয় হবে, সেটা ঠিক করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষের। তারা কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তার উপরই নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি বাংলা রেখে যাব। আমরা কি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে আরো 5টা বছর টিকিয়ে রাখবো, নাকি এমন ভাবে আমরা ভোট দেব যাতে পশ্চিমবাংলায় এমন একটা সরকার তৈরি হয় যে সরকার ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করবে। 50 বছর ধরে চলা এই কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা থেকে আমরা মুক্ত হব। রাজ্যে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, টাটার মতো শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করবে, বছরে 2বার এসএসসি হবে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা থাকবে, শূন্য পদে নিয়োগ হবে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট যেখানে না হলেই নয় সেখানে ছাড়া সব জায়গায় স্থায়ী নিয়োগ হবে। তার একটা চূড়ান্ত রূপরেখা আমরা পাবো। মানুষ এটাই চাইছে, নাকি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছে, নাকি ওই ভাতা, অনুদান, খেলা মেলা, উৎসবের মধ্যে রাখতে চাইছে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই এদেরও কি সিলেবাসে ইলেকশন? কারণ দেখুন, ইডি এবং সিবিআই বিভিন্ন সময় শীত ঘুমে থাকে। কাকুর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, সিবিআই ঘুমিয়ে রয়েছে, ইডি ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে সুপ্তি শয়ান থেকে জেগে উঠে তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এখানে ওখানে হানা দেয় এবং সংবাদ মাধ্যম আগে থেকেই বোধহয় জানে কোথায় হানা দেবে। একদম নাটকীয়ভাবে তারা সকাল থেকে দেখাতে শুরু করে, বিভিন্ন স্পট থেকে লাইভ ইডির কনভয় যাচ্ছে, তার পিছনে সংবাদ মাধ্যমের গাড়ি ধারা বিবরণী করতে করতে যাচ্ছে রিপোর্টাররা। এগুলো আমরা দেখতে অভ্যস্ত। এই যে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আমার তো ধারণা ওকে ওর বাড়ির লোক আর ভোট দেবে না। অত্যন্ত অকিঞ্চিতকর একটা টাউট, প্রভাবশালীদের হয়ে টাকা তুলত। আমরা টেলিভিশন সাংবাদিকতা করেছি 2 দশকেরও বেশি সময়, সরাসরি করেছি সেই 99 সাল থেকে ধরুন। তো আমরা এগুলো জানি যে এগুলো টেলিভিশন ইজ এ গুড স্টোরি। 4-5টা উইন্ডো করে ইডির অফিস থেকে, তৃণমূলের অফিস থেকে, বিজেপির বাইট নিয়ে ওই বড়োয়াতে যেখানে বাড়ি জীবন কৃষ্ণ সেখানে রিপোর্টাররা চলে গেল, 4 উইন্ডো করে লাইভ হচ্ছে, এক্সপার্টরা বসে পড়লো, চ্যানেলে ফোন ইন হচ্ছে। ঠিক আছে, টেলিভিশনের ক্ষেত্রে ভালো স্টোরি। একটা নাটক তো হলো যে ওই জীবন কৃষ্ণ পালাতে যাচ্ছিলেন, পড়ে গেছিলেন কাদায়, কাদা মাখা তার শরীর, মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তাড়া করে তাকে ধরে, তখন নাকি সে বলে আমায় মেরো না। এসব দারুণ, মানে নাটকীয় উপাদান প্রভূত। কিন্তু আপনি যদি এর নিউজ ভ্যালু বিচার করেন, বিগ জিরো। কারণ এই জীবন কৃষ্ণ আগেও সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে 13 মাস জেল কেটেছিল, সুপ্রিম কোর্ট থেকে জামিন পায়, এবার ইডি তাকে ধরলো। খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, চন্দ্রনাথ সিনহাকে আদালত বলেছে 12ই সেপ্টেম্বর আত্মসমর্পণ করতে হবে। সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা কেন? এগুলো হচ্ছে খণ্ড চিত্রর মতো আমরা দেখছি। কিন্তু এই প্রশ্ন যদি জনমানসে ওঠে যে নির্বাচনের কয়েক মাস আগেই আবার সেই পুরনো তৎপরতা আমরা লোকসভা নির্বাচনের আগে দেখেছি, ইডি সিবিআই এর তৎপরতা। এই যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, এখনো দেখছি ইডি সিবিআই এর তৎপরতা। সুপ্তি শয়ান থেকে জেগে, শীত ঘুম থেকে জেগে তারা আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। কিন্তু অতীতের থেকে এবারের কিছুটা পার্থক্য আছে। সর্বোচ্চ প্রভাবশালী অন্যান্য প্রভাবশালীদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জোগাড় করার পর্বটা ছিল, সেই প্রক্রিয়া মোটামুটি সম্পূর্ণ। আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ, আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ হাতে না থাকলে পরে
কারোর বিরুদ্ধে কেস সাজানোও চায় না, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় না। শুধু অনুমানের ভিত্তিতে সন্দেহের বশে তো করা যায় না, বা অনুমানের ভিত্তিতে সন্দেহের বশে করলে আপনি কাউকে বেশি দিন জেলে আটকে রাখতেও পারবেন না। সিবিআই তো একটা পুলিশ ফোর্স, ইডি যেহেতু অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, ইডির যে সংশোধনীগুলো হয়েছে ইডি আইনকে আরো শক্তিশালী করার জন্য, সবটাই হয়েছে ফিনান্স বিল নিয়ে। ফিনান্স বিলে কোনো ডিবেট হয় না। এখন ইডি আপনাকে গ্রেপ্তার করলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নির্দোষ। আপনার সম্পত্তি কনফিসকেট করলে সেই সম্পত্তি ছাড়িয়ে আনার দায়িত্ব আপনার। মানে ইডির সুপ্রিম অথরিটি আছে, কিন্তু সুপ্রিম অথরিটি থাকা সত্ত্বেও কেন প্রভাবশালী এবং সর্বোচ্চ প্রভাবশালীদের কানটা ইডি ধরছে না, এই প্রশ্ন বাংলার মানুষের মনে আছে। এবং এই সুযোগে মাকু সেকুলা সেটিং তত্ত্ব আমদানি করেছে। দেখুন, সেটিং ফেটিং নয়, বিষয়টা সম্পূর্ণ অন্য। আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে, বিজেপির নেতৃত্ব মানুষের মন বোঝবার জন্য কিছু মানুষের কাছে, বিশিষ্ট মানুষ, তাদের দলের সিনিয়র নেতাদের পাঠিয়েছে। এই যে সেটিং তত্ত্ব, কেন প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলো জনমানসে আছে। সেটিং তত্ত্বটা বাম কংগ্রেস খাওয়াতে পেরেছে, কতটা খাওয়াতে পেরেছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যারা সেটিং তত্ত্বে বিশ্বাস করেন তারাও আবার তৃণমূল বিরোধী ভোটার বিজেপিকেই ভোট দেন, কারণ তারা জানেন তৃণমূলকে একমাত্র রাজ্য থেকে বিজেপি হটাতে পারে। বাম কংগ্রেস, বিশেষ করে বামেরা তৃণমূলের পরম মিত্র, ওরা হচ্ছে সিপিএম। তৃণমূল বিরোধী ভোটটা ভাগ করে দিয়ে ওরা তৃণমূলকেই সুবিধা করে, কারণ তৃণমূল ক্ষমতায় থাকলে ওদের কলাটা মূলটা জোটে, আর বিজেপিকে ওরা জমের মতো ভয় পায়। জানে বিজেপি যদি একবার এখানে চলে আসে ওদের সমস্ত বলবালা বন্ধ হয়ে যাবে, এটা ওদের একটা ভয়। তো বিজেপির যে সিনিয়র নেতারা, মন্ত্রী, প্রাক্তন সাংসদরা গেছিলেন বিভিন্ন মানুষের কাছে, তারা এই প্রশ্নগুলো স্পেসিফিক্যালি জানতে চেয়েছিলেন যে সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জনমানসে কি প্রভাব হবে, তারা কি শহীদের মর্যাদা পেয়ে যাবে। 2, পশ্চিমবঙ্গে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে কি কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি। 3, বিজেপি শুধু তৃণমূলের ছিদ্রান্বেষণ করছে, ক্ষমতায় আসলে তারা কি করবে বাংলার জন্য। এই সমস্ত যে প্রশ্নগুলো জনমানসে আছে সেই সম্পর্কে বিশিষ্টজনদের মতামত জানবার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দুজন করে টিম তৈরি করে বিভিন্ন মানুষের কাছে গিয়েছিল, এবং সেই রিপোর্ট তারা সুনীল বানসালকে দিয়েছেন এবং সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে যে কি ভাবছেন মানুষ। সেখানে মোটামুটি একটা সিদ্ধান্ত পৌঁছেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা যদি নেয় কেন্দ্রীয় এজেন্সি, তাতে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবেন। শহীদের মর্যাদা সর্বোচ্চ প্রভাবশালীরা পাবে না, কারণ চৌর্যবৃত্তির সাম্রাজ্য যে এই জমানায় প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট, সেটা অতি বড় তৃণমূল সমর্থকও জানেন। আর এই জমানায় কোনো দুর্নীতি উরু কাতু মদনা করতে পারে না, কারণ এই সরকারটা চলে সর্বোচ্চ প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে। সর্বোচ্চ প্রভাবশালী বলেছিলেন যেন আমি গুন্ডাও নিয়ন্ত্রণ করি। তৃণমূলের যে মুখপাত্র এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন চাকরি দেওয়ার নাম করে, সেটা 2021 সালের আগেই সরকার জানতো, কিন্তু সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি। পার্থকে শিল্পমন্ত্রী থেকে, এই শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে অন্য মন্ত্রী করা হয়েছিল। মন্ত্রিসভায় ছিলেন, মহাসচিব ছিলেন। আর একজন যিনি টাকা তুলে চাকরি দিতেন তিনি এখনো বহাল তবিয়তে মন্ত্রিসভায় আছেন, সেটা তৃণমূলের মুখপাত্র এবিপি আনন্দের সুমনদেরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন। সেই কথা তিনি কিন্তু উইথড্র করেননি। তাহলে তৃণমূলের লোকজনও জানেন যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা হয়েছে, তারাও অনেকে কিন্তু এই সাম্রাজ্যের পতন চান। বিজেপির নেতৃত্বের মনে যে দ্বন্দ্ব ছিল যে সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জনমানসে তারা
শহীদের মর্যাদা পাবেন, সহানুভূতি পাবেন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নিয়ে, ক্রস সেকশন অফ দ্য সোসাইটি থেকে ফিডব্যাক নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিলে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অন্তত তারা এইটুকু বুঝবে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বিজেপি এত বলছে, বাস্তবে কিছুই করছে না, কটা চুনোপুটিকে তোলে তদন্তকে থামিয়ে দিচ্ছে। এবার আমার যা ধারণা, আমার মনে হয় আমার ধারণা সঠিকই হবে, সেটা আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে, যে এবার কিন্তু সর্বোচ্চ প্রভাবশালীদের দরজাতে কড়া নাড়বে কেন্দ্রীয় এজেন্সি। এখন প্রশ্ন কখন নামবে? শারদোৎসবের আবহ বাংলায় তৈরি হয়ে গেছে। এই সময় এই অভিযান হলে হিতে বিপরীত হবে, বলবে বিজেপি বাংলা বিরোধী, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে অশান্তি করতে চাইছে শারদোৎসবে। তার একটা প্রভাবটা বিজেপির পক্ষে ভালো হবে না, অভিঘাতটা বিজেপির পক্ষে ভালো হবে না। শারদোৎসব শেষ হবে, দীপাবলি হবে, ভাইফোঁটা হবে, জগদ্ধাত্রী পুজো হবে, ছট পুজো হবে, তারপর যে 2 মাস থাকবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 2-2.5 মাস, তখন দেখবেন এই ধরপাকড়টা কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়। দেখুন, তথ্য প্রমাণ সব আছে কেন্দ্রীয় এজেন্সির কাছে, সব। আর যে মিসিং লিঙ্কের খোঁজ তারা করছিল সেগুলো অনেকাংশে পেয়ে গেছে। সেই প্রমাণ জোগাড় করে তারা চুপ করে বসে আছে। সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হলে তো শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত দরকার। আমরা যতই বলি ইডি, সিবিআই স্বয়ংশাসিত, ওগুলো কথার কথা। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই তারা থাকে। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেতের উপর নির্ভর করে তাদের কর্মপদ্ধতি। ঠিক বাংলায় যেমন সিআইডি, স্টেট আইবি, তারাও ঠিক তাই নবান্নের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এবার অনুমোদনটা দেবেন বলেই কিন্তু খবর। এতদিন কেন দেননি, তাদের মনে একটা দুবিধা ছিল, যদি ব্যবস্থা নেওয়া হয় হিতে বিপরীত হয়ে যাবে না তো, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে না তো, মানুষের সিম্প্যাথি এদের দিকে চলে যাবে না তো। সেই জন্য তারা ক্রস সেকশন অফ দ্য সোসাইটি, বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার, তাদের কাছে ব্যক্তিগতভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তাদের বাড়িতে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করে শীর্ষ নেতাদের পাঠিয়েছিলেন। থ্রেডবেয়ার ডিসকাশন হয়েছে। সেই ডিসকাশনের নির্যাস হচ্ছে এটাই, বাংলার মানুষ চায় সর্বোচ্চ প্রভাবশালীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কঠোর ব্যবস্থা নিক। কারণ বাংলার মানুষের মনে একটা বিশ্বাস দৃঢ় যে এই জমানায় চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। কেউ একা একা এটা করেনি, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ভাঙতে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ যেন কেন্দ্রীয় এজেন্সি নেয়। তাই অনেকেই বলছেন সিলেবাসে ইডি সিবিআই ইলেকশন, সেই জন্যই তারা তৎপর হয়েছে। হ্যাঁ, ইলেকশনের আগেই তো তৎপর হবে। আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষ যেটা চায় সেটা হলেই তো হলো, কোন সময় হলো সেটা খুব গৌণ। আমার ধারণা, আশা করি এই ধারণা শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হবে যে শারদোৎসবের পরেই কিন্তু প্রভাবশালীদেরও এবার ছাড়বে না ইডি সিবিআই। মানে এমনি জোর জবরদস্তি নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।